দেখেন এই জায়গাটায় আমি আমার ব্যক্তিগত স্টেটমেন্টের জায়গাটা ক্লিয়ার করেছি। সেই সময়টাতে যদিও তিনি মেম্বার অফ পার্লামেন্ট ছিলেন, একটা দলকে রিপ্রেজেন্ট করছিলেন, কিন্তু তারপরও সাকিব আল হাসান বা মাশরাফি বিন মুর্তজারা এমন ফিগার, তারা যদি স্বতন্ত্র নির্বাচনও করেন তারপরেও মানুষ তাদেরকে ভোট দিবেন, কারণ মানুষ তাদেরকে ওই ভালোবাসার জায়গাটা রেখেছেন। সো ডেফিনেটলি তাদের এই জায়গাটায় একটা স্টান্ট নেওয়া প্রয়োজন ছিল, মেম্বার অফ পার্লামেন্ট থেকে আরও বেশি প্রয়োজন ছিল। এখন কোন প্রেক্ষাপট থেকে তারা করেছেন, তাদের ডেফিনেটলি তাদের কাছ থেকে একটা স্টেটমেন্ট তো আমরা প্রত্যাশা করি, যেটা মাশরাফি বিন মুর্তজা করেছেন। সো সাকিব আল হাসান আমার কাছে মনে হয় যে তার এই জায়গাটাও একটা ক্ল্যারিফাই করা প্রয়োজন। বাট টিল আপনি হত্যা মামলা বিষয়টা আসলে অনেক প্রগাঢ়। যে মামলাটা দেওয়া হয়েছে সেটা ডেফিনেটলি আমাদের ঢাকার মোহাম্মদপুরের আদাবরের একটা ঘটনার প্রেক্ষাপটে যিনি পোশাক শ্রমিক ছিলেন, রুবেল তার নাম খুব সম্ভবত, তার বিদেহী আত্মার মাগফিরাত কামনা করি, শহীদি মর্যাদা তিনি লাভ করবেন সেটাও প্রত্যাশা করি। তবে এই জায়গাটা যদি সাকিব আল হাসানের 1% সংশ্লিষ্টতাও থাকে, ডেফিনেটলি আবারও বলছি 1% সংশ্লিষ্টতাও যদি থাকে, আইনের মতো করে চলবে, বিচারিক প্রক্রিয়ার মতো করে চলবে। কিন্তু যদি সংশ্লিষ্টতা না থাকে সেটাও আইনের মতো করে চলবে, যে আপনি তার এগেনস্টে হয়তো বা এই পার্টিকুলার জায়গাতে আপনি তার এগেনস্টে কোনো ব্যবস্থা নিতে পারবেন না যদি তার কোনো সংশ্লিষ্টতা না থাকে। ভাই থ্যাংক ইউ অনেক। এটা দল থেকে বাদ দেওয়া, বিসিবি কি এরকম কোনো স্টেটমেন্ট দিয়েছে? আমার কাছে তো মনে হয় না, আমি এরকম কোনো কিছু জানি না, নিউজে দেখেছি। বাট এটা আমি এখন পর্যন্ত শুনি নাই, বা বিসিবি প্রেসিডেন্টের কাছ থেকে আমি এখন পর্যন্ত দেখি নাই। আমার কাছে মনে হয় যে, আমি আবারও বলছি, একজন অপরাধী যতক্ষণ পর্যন্ত অপরাধ প্রমাণ না হচ্ছে ততক্ষণ পর্যন্ত তিনি অপরাধী না। 1% সংশ্লিষ্টতা যদি থাকে তাহলে তিনি অপরাধী। সো এটা আলটিমেটলি একটা বিচারিক প্রক্রিয়ার মধ্যে দিয়ে যাবে। এখন তখন বাংলাদেশ ক্রিকেট বোর্ড কি সিদ্ধান্ত নেবে, আমি যেহেতু ক্রিকেট বোর্ডকে রিপ্রেজেন্ট করি না, সো এটা আমি বলতে পারবো না যে ক্রিকেট বোর্ড কি চিন্তা করবে। বাট একজন সাধারণ মানুষ হিসাবে মনে হয় যে যদি কারো 1% সংশ্লিষ্টতাও থাকে, ডেফিনেটলি তার এগেনস্টে চার্জশিট গঠন হবে, তার বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করা হবে। সো আলটিমেটলি তখন সেটা বিচারিক প্রক্রিয়াতে আমরা দেখতে পারবো। একটা বিষয় হলো যে সে আসলে এই একটা দলকে তিনি হোল্ড করেন পার্লামেন্ট সদস্য, আসলে তার সিকিউরিটির ব্যাপারটা কিভাবে ভাবছেন ভাই, আপনারা কিভাবে চিন্তা করেন দীর্ঘদিন ধরে? দেখেন এই মুহূর্তে তো জানি না যে গভর্নমেন্টের পলিসিটা আসলে কোন জায়গাটাতে। আপনি একটা বিষয় খেয়াল করে দেখেন, যারাই মেম্বার অফ পার্লামেন্ট ছিলেন তারাই যখন প্রকাশ্যে এসেছেন তাদের বিরুদ্ধে একটা অ্যাকশন নেওয়া হয়েছে। বাট এখন সাকিব আল হাসানের এগেইনস্টে বা সাকিব আল হাসানের ক্ষেত্রে গভর্নমেন্টের স্টান্সটা কেমন হবে সেটা আমি জানি না, বা সিকিউরিটির ক্ষেত্রে কেমন হবে সেটাও জানি না। ডেফিনেটলি একটা আশঙ্কা আছে দেখেই হয়তো বা এরকম কথা শোনা যাচ্ছে যে সাকিব আল হাসান এই মুহূর্তে দেশে আসতে চাচ্ছেন না বা দেশে আসবেন না, এগুলো আমরা শুনছি। বাট আমার কাছে মনে হয় যে আরও 2-3 দিন ওয়েট করতে হবে আমাদেরকে, যেহেতু সেকেন্ড টেস্টের আগে বেশ কিছু সময় বাকি আছে। আশা করি এই ব্যাপারে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের যিনি নবনিযুক্ত প্রেসিডেন্ট হয়েছেন তার সঙ্গে হয়তো বা ক্রীড়া উপদেষ্টা হোক কিংবা ইন্টারিম বাংলাদেশ গভর্নমেন্টের একটা আলাপ আলোচনা হবে, তারাই হয়তো বা নীতি নির্ধারণী জায়গাটা চিন্তা করতে পারবেন। বাট আমার ব্যক্তিগত জায়গা থেকে বারবারই যেটা মনে হয় যে দেখেন, প্রথমত আবারও বলছি, একজন অপরাধীর বিরুদ্ধে অপরাধ প্রমাণ না হওয়া পর্যন্ত তিনি অপরাধী না, এটা একদমই কথা। আরেকটা ব্যাপার হচ্ছে যে যেই আইনজীবী বলেছেন যে আইসিসির নিয়ম অনুযায়ী তিনি খেলতে পারবেন না, আমার মনে হয় না আইসিসির এরকম কোনো নিয়ম আছে। কারণ রুবেল হোসেনের এক্সাম্পলটা আপনার আমার সামনেই আছে, তিনি জেল খেটেছেন, জেল থেকে আফটার দ্যাট জামিনে মুক্ত হয়ে ওয়ার্ল্ড কাপের মতো আসর খেলেছেন। আবার নবজোৎ সিং সিধুর ক্ষেত্রে একটা ব্যাপার আছে। সো আইসিসির এক্ষেত্রে বাইন্ডিংস নেই। লেটস সি আমাদের পলিসিটা কেমন হয়, আমাদের ক্রীড়া মন্ত্রণালয়ের পলিসি কেমন হয়, আমাদের ক্রিকেট বোর্ডের পলিসি কেমন হয়। এটা হয়তো বা আমি যদি দায়িত্বপূর্ণ পর্যায়ে থাকতাম আমি হয়তো বা আমার একটা জায়গা বলতে পারতাম। বাট একজন সাধারণ মানুষ হিসেবে, দর্শক হিসেবে যতটুকু সামনে এসেছে, হয়তো বা এই ব্যাপারে আরও ক্ল্যারিফাই হওয়ার জন্য 2-3 দিনের একটা ব্যাপার আছে। কারণ আমি যতদূর জানি যে 29 তারিখ হয়তো বা ক্রিকেট বোর্ডে একটা সভা আছে, সেটা কি ফর্মাল নাকি ইনফর্মাল এখনও জানি না। বাট হয়তো বা এর মাধ্যমে আপনারা জানতে পারবেন। বর্তমান যে প্রেশারটা, নিশ্চয়ই তিনি প্রেশারের মধ্যে আছে, এর একটা প্রভাব কি পড়ছে তার খেলার মধ্যে? সাকিব আল হাসানের মধ্যে তো আসলে কখনো, এর আগেও তো তিনি অনেক প্রেশারের মধ্যেই ছিলেন, অনেক উল্টা দেখা গেছে প্রেশারের মধ্যে তিনি পারফর্ম ভালো করেছেন। ডেফিনেটলি এই জায়গাটা একটা সাইকোলজিক্যাল ব্যারিয়ার তো থাকবে, এটা যে কোনো স্বাভাবিক মানুষেরই। আপনি স্বাভাবিক একটা লাইফস্টাইল লিড করছেন, তার মধ্যে যদি এক ধরনের একটা প্রেশার আপনার মাথার মধ্যে কাজ করে, ডেফিনেটলি প্রেশারে তো তিনি থাকবেন। এখন তার সঙ্গে আমার কথা হয় নাই, সো আমি বলতে পারবো না তিনি প্রেশারে আছেন কি নাই। বাট অ্যাজ আ ক্রিকেটার, জি, ব্যাটিং তো তিনি এমনিও ফর্মে নাই, তার চোখের একটা প্রবলেম আছে, ব্রেনের প্রেশার থেকে চোখের প্রবলেমটা হয়েছে বলে আমরা জানি।
বোলিং তার যে জায়গাটা যতটুকু কাজ করার দরকার আমার কাছে মনে হয় 2টা ব্রেক থ্রু তিনি দিয়েছেন সেকেন্ড ইনিংসে পাকিস্তানের। এই 2টা ব্রেক থ্রু অবশ্যই টার্নিং ফ্যাক্টর ছিল। দেখেন অ্যাজ এ ক্রিকেটার সাকিব আল হাসানকে নিয়ে তো কারো কোনো সন্দেহ নাই। আমি আবারও বলছি, সাকিব আল হাসান যদি বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনটা যখন গণমানুষের আন্দোলনের রূপ নিয়েছে, যখন আমাদের দেশে একটা বাচ্চা মেয়ে ছাদে খেলছে তার উপর গুলি বর্ষণ করা হয়েছে, বাসায় যখন পড়াশোনা করছে তার উপর গুলি বর্ষণ করা হয়েছে, কিংবা নির্বিচারে যখন গুলি বর্ষণ করা হয়েছে, তখন দেশের একজন সচেতন নাগরিক হিসেবে তার একটা স্টেটমেন্ট কিন্তু অনেক সময় দেখা যায় যে আত্মবিশ্বাস যোগায় যারা মাঠে কাজ করছেন। হয়তোবা তিনি মাঠে উপস্থিত থাকতে পারেন নাই বা পারতেন না তার জায়গা থেকে, কিন্তু আত্মবিশ্বাস যোগাতো অনেকের মধ্যে। ভাইয়া সাকিব আল হাসান যে চুপ ছিল আন্দোলন চলাকালীন সময়, এটা দিয়ে তার নীরব সম্মতি রেখে আমরা কি তার সেটার সাথে সম্পৃক্ত আমরা ধরে নিতে পারি না?